ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পাঠ, সেটি হচ্ছে উপন্যাস। সেই উপন্যাস কি এবং তার বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কি কি নিয়ে আলোচনা করব? কোনো একটা নির্দিষ্ট উপন্যাসকে ধরে নয়, উপন্যাস কি সেটা আমরা জানবো এবং তার বৈশিষ্ট্যই বা কী সেগুলিও আমরা জানবো আজকের আলোচনা থেকে। তো দেখো, প্রথমেই কি বলা হচ্ছে যে অপেক্ষাকৃত ব্যাপক ও জটিল মানব জীবনকে কাহিনীবদ্ধ করার প্রেরণা থেকে যে উদ্ভূত এক শিল্পরূপ, সেই শিল্পরূপই হলো উপন্যাস। কি বলা হচ্ছে? জীবনটা কেমন হবে? ব্যাপক এবং জটিল। অপেক্ষাকৃত ব্যাপক ও জটিল মানব জীবনকে কাহিনীবদ্ধ করার প্রেরণা থেকে উদ্ভূত এক শিল্পরূপই হলো উপন্যাস। প্রয়োজন অনুযায়ী উপন্যাস একটু বড় বা ছোট হতেই পারে। বোকাচিওর ডেকামেরন থেকেই ইউরোপে গদ্য ভাষায় যথার্থ আখ্যান শুরু হয়। তিনি এই গ্রন্থকে নভেলা স্টোরি বা নূতন গল্প আখ্যা দিয়েছিলেন। পরবর্তীকালে নভেলা শব্দ থেকেই নোভেল শব্দের সৃষ্টি হয়। মোটামুটিভাবে বাংলায় উপন্যাস বললেই আমরা বুঝি ইংরেজিতে যাকে বলে নভেল। কি বলা হচ্ছে যে মোটামুটিভাবে বাংলায় উপন্যাস বললেই আমরা কি বুঝি, ইংরেজিতে যাকে আমরা নোভেল বলে থাকি সেটাকেই বলা হয় বাংলায় উপন্যাস। নভেল শব্দটির আবিধানিক অর্থ এইরকম: দি ইন্টারপ্রিটেশন অফ হিউম্যান লাইফ বাই মিনস অফ ফিকটিশিয়াস ন্যারেটিভ ইন প্রোজ। ইংরেজ আমলে পাশ্চাত্য সাহিত্য থেকেই নভেল আমাদের দেশে এসেছে। বিশেষ করে ইংরেজি সাহিত্য ও অন্য ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুদিত এক বিশেষ প্রকৃতির পাশ্চাত্য সাহিত্য আমাদের সামনে ধরেছিল উপন্যাসের আদর্শ। ইংরেজিতেও সেই প্রথম যুগে নভেলে রূপের বৈচিত্র্য কম ছিল না, যেমন রহস্য রোমান্স, ঐতিহাসিক রোমান্স, পর্যটন ও অভিযান কথা ইত্যাদি। কিন্তু নভেলের সর্বাপেক্ষা প্রধান ধর্ম বলে শেষ পর্যন্ত গণ্য হলো বাস্তব জীবনের চিত্র। কি বলা হচ্ছে যে ইংরেজিতেও, দেখো একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে ইংরেজি সাহিত্য অন্য ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুদিত এক বিশেষ প্রকৃতির পাশ্চাত্য সাহিত্য আমাদের সামনে ধরেছিল কি উপন্যাসের যে আদর্শ সেটাকে তুলে ধরেছিল। ইংরেজিতেও সেই প্রথম যুগে নভেলে রূপের বৈচিত্র্য কিন্তু কম ছিল না, যেমন কি রহস্য রোমান্স, ঐতিহাসিক রোমান্স, পর্যটন ও অভিযান কথা ইত্যাদি। কিন্তু নভেলের সর্বাপেক্ষা, নভেল অর্থাৎ ইংরেজি শব্দ, আর বাংলায় যেটাকে আমরা উপন্যাস বলে থাকি, এই নভেলের সর্বাপেক্ষা প্রধান ধর্ম বলে শেষ পর্যন্ত গণ্য হলো কি যে বাস্তব জীবনের চিত্র। সেটা কি? সেটা হচ্ছে বাস্তব জীবনের চিত্র বা বাস্তব জীবন চিত্র। রোমান্টিক নভেল, ঐতিহাসিক নভেলও ছিল, কিন্তু নভেল বলতে সাধারণভাবে রোমান্স নয়, বিশেষ করে বাস্তব সামাজিক চিত্রকেই বোঝায়। কি বলা হচ্ছে যে নভেল বলতে সাধারণভাবে রোমান্স নয়, আমাদের জীবনের যে বাস্তব চিত্র সেটাকেই বুঝিয়ে থাকে। নানা ধারায় নভেলের কতগুলো সামান্য লক্ষণও স্পষ্ট হয়ে উঠেছিল। যেমন নভেলে থাকবে প্রথমত একটা প্লট, যাকে বাংলায় আমরা বলি কার্যকারণ সম্বলিত কথাবস্তু বা ঘটনা বিবৃতি বা ন্যারেশন, যার মূল সেই চিরদিনের গল্প বা উপাখ্যান। ব্যক্তির চরিত্রচিত্র বা ক্যারেক্টার, সংলাপ বা ডায়লগ। নভেলের এই হলো প্রধান বৈশিষ্ট্য। তাহলে নভেলের প্রধান যে কয়েকটি বৈশিষ্ট্য সেগুলি কি? এর মধ্যে একটা প্লট থাকবে, অর্থাৎ এর একটা কাহিনী থাকবে, ঠিক আছে? আর কি থাকবে? চরিত্রচিত্র বা ক্যারেক্টার থাকবে, আর থাকবে সংলাপ বা ডায়লগ। নভেলের এই হলো প্রধান বৈশিষ্ট্য। এদের অন্য নামেও বলা যায়, যেমন পরিবেশ, প্লট, চরিত্র, সংলাপ আর স্টাইল। ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বাংলা উপন্যাসে এই সবই ছিল সাধারণ স্বীকৃত লক্ষণ। বঙ্কিমচন্দ্র নভেলের এই ধারণাই গ্রহণ করেছিলেন। তবে গল্প আখ্যানে বাস্তব জীবন স্পষ্ট হলেও শহুরে বাবুদের ব্যঙ্গচিত্রে কিংবা নতুন শিক্ষিতদের জন্য নীতিশিক্ষামূলক চিত্রে, তা না হলে তৃতীয় এক পথে আঁকা যায় বাস্তব থেকে পালিয়ে রম্যনাশের সূত্র ধরে নতুন রম্যনাশ বা রোমান্স। সেই রোমান্সের একটা দিক খুলে যেতে পারে ইতিহাসের সম্বন্ধে সচেতনতায়। যে কথা বর্তমান পরিপ্রেক্ষিতে মনে হয় অবাস্তব, ইতিহাসের অস্পষ্ট যুগের মধ্যে তাকেও বাস্তব কল্প বলে খাড়া করা যায়। এ ধরনের রোমান্সের প্রকৃষ্ট প্রেরণাও ছিল শেক্সপিয়রের রোমান্টিক নাটকে বাঙালি শিক্ষিতরা তখন চমৎকৃত। সপ্তদশ অষ্টাদশ শতকে ইউরোপে, ইংল্যান্ডে ধীরে ধীরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাবে নভেলের প্রতিষ্ঠা ঊনবিংশ শতকে বাংলাদেশের ইংরেজি শিক্ষিত লেখককে উদ্বুদ্ধ করে। সেদিকে আরও দৃষ্টি পড়ল যখন টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকোয়াইটিস অব রাজস্থান প্রকাশের সঙ্গে সঙ্গে। কি বলছে? এই যে দিকটা, এই দিকটাতে আরও দৃষ্টি পড়লো বেশি করে যখন টডের
অ্যানালস অ্যান্ড অ্যান্টিকোয়াইটিস অব রাজস্থান এর প্রকাশ হয়। ইতিহাস বীরগাথা সবই একসঙ্গে লাভ করা যায় টডের পুরা কাহিনী থেকে। কাজেই বাস্তবপন্থী নভেলের ধারা অপেক্ষা তখনকার পরাধীনতার প্রেক্ষিতে তথাকথিত ঐতিহাসিক ও রোমান্টিক ধারার নভেলের দিকে সৃষ্টি উৎসাহী বাঙালি লেখকদের দৃষ্টি 1850 সালের পরে পড়লে আশ্চর্য হবার কিছু নেই। আধুনিক জীবনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের দলিল হলো উপন্যাস। আবার কি বলা হচ্ছে যে আমরা সবার প্রথমেই দেখলাম যে বাস্তব জীবন কাহিনী থেকে যে শিল্পরূপ উদ্ভূত হয়, ঠিক আছে, সেটাকে আমরা উপন্যাস বলে থাকি। এখানে কি বলা হচ্ছে যে আধুনিক জীবনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের দলিল হলো উপন্যাস। উপন্যাসের একদিকে যেমন থাকে জটিলতা, তেমনি অন্যদিকে থাকে সচেতন মনের আত্মপ্রকাশ। উপন্যাসে জীবনের যে সামগ্রিক রূপ উপস্থিত হয় সেই রূপ সম্পর্কে ঔপন্যাসিকের অভিজ্ঞতা প্রয়োজন, কারণ জগৎ ও জীবন সম্বন্ধে শিল্পীর ধ্যান ধারণার সামগ্রিকতা তার শিল্প সার্থকতার মূল উপাদান রূপে স্বীকৃত। আবার ব্যক্তি ও সমাজের সম্পর্ক ও বিরোধ নিয়ত পরিবর্তনশীল, তাই প্রতি মুহূর্তের পরিবর্তনশীল সমাজ সভ্যতার বৃহৎ দায় ব্যক্তি কেমন করে বহন করছে তার রূপায়ণও ঔপন্যাসিকের কর্তব্য। ব্যক্তি মানুষ সমাজ পরিবেশের আঘাতে যে যন্ত্রণা অনুভব করছে, যে যন্ত্রণা অস্তিত্বের, তাকে ফুটিয়ে তোলাও হচ্ছে উপন্যাসিকের দায়িত্ব। তাহলে দেখো ঔপন্যাসিকের আমরা কি কি দায়িত্ব দেখতে পাচ্ছি, যে প্রতি মুহূর্তের পরিবর্তনশীল সমাজ সভ্যতার বৃহৎ দায় ব্যক্তি কেমন করে বহন করেছে তার রূপায়ণ যেমন ঔপন্যাসিকের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে, ঠিক একইভাবে ব্যক্তি মানুষ সমাজ পরিবেশের আঘাতে যে যন্ত্রণা সহ্য করছে, যে যন্ত্রণা অস্তিত্বের, তাকে ফুটিয়ে তোলাও হচ্ছে উপন্যাসিকের দায়িত্ব। ঔপন্যাসিককে প্রকৃতপক্ষে তার দেশ ও কাল, তার সময় ও সমাজ, ব্যক্তি মানুষ সম্পর্কে সহস্র সম্পর্কের জটিল সূত্রগুলিকে উন্মোচিত করতে হয়। সমালোচক হাডসন তাই বলেছেন, এভরি নোভেল মাস্ট নেসেসারিলি প্রেজেন্ট এ সার্টেন ভিউ অফ লাইফ অ্যান্ড অফ সাম অফ দি প্রবলেমস অফ লাইফ। এদিক থেকে উপন্যাস মানব জীবনের কাব্যও বটে, আবার ইতিহাসও বটে। গুরুত্বপূর্ণ লাইন, ভালো করে দেখে নেবে। এরপরে কি বলা হচ্ছে যে উপন্যাস যে নব্য শিল্পরূপ লাভ করেছে তা বস্তুত আধুনিক জীবনের দাবিতে। আধুনিক জীবনের মৌল লক্ষণ হলো আত্মসচেতনতা ও ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। ইউরোপে ফরাসি বিপ্লবের সময় থেকে যা তীব্রতর হয়েছিল, উপন্যাস ছিল তার সহযাত্রী। বাংলা উপন্যাসের জন্মলগ্নের প্রাথমিক শর্ত হলো সমকালীন জীবন ও চেতনা সম্পর্কে ঔপন্যাসিকের বাস্তব আগ্রহ। ঊনবিংশ শতকে যে আত্মসচেতন জীবন ও সমাজ পরিবেশের উদ্ভব হয়েছিল তা থেকেই উপন্যাস রূপ পরিগ্রহ করেছিল। এই সময়টা ছিল ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত সামন্ততান্ত্রিক সমাজের কাল, যে কালে আবির্ভূত হয়েছিল নতুন শহরবাসী মধ্যবিত্ত শিক্ষিত সমাজ। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধের বিভিন্ন ঘটনা অভিজ্ঞতার ফলে জীবনের দ্বান্দ্বিক অবয়ব তখনকার শিক্ষিত বাঙালির কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছিল। ঊনবিংশ শতাব্দীর আমাদের সমস্ত জীবনবোধ দাঁড়িয়েছিল এই দ্বন্দ্ব উপলব্ধির সূত্র ধরেই। ইউরোপের শিল্পায়ন নগর জীবনকে গড়ে তুলেছিল, নগর জীবনেই মানুষকে ব্যক্তিমুখী করে তুলল। কলকাতা ও তার পার্শ্বস্থ গ্রামাঞ্চলকে কেন্দ্র করে তখন জীবনের দুটি ধারা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছিল। কি বলা হচ্ছে যে এই যে কলকাতা বা তার পার্শ্বস্থ যে সমস্ত গ্রামাঞ্চল রয়েছে সেগুলিকে কেন্দ্র করে তখন জীবনের দুটি ধারা স্পষ্ট হয়ে ওঠে। একদিকে ছিল কলকাতা আশ্রয়ী দেওয়ান মুৎসুদ্দি প্রভৃতি বর্ণমর্যাদাচ্যুত মধ্যস্বত্বভোগী, একদিকে কারা ছিল কলকাতা আশ্রয়ী দেওয়ান মুৎসুদ্দি অর্থাৎ বর্ণমর্যাদাচ্যুত মধ্যস্বত্বভোগী, অন্যদিকে ছিল দুর্বল প্রতিপত্তিহীন প্রাচীন পুঁথি আশ্রয়ী সংস্কৃত বিদ্যাব্রতী সমাজ। কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস, নববিবি বিলাস এ তৎকালীন এই শ্রেণীর আমরা পরিচয় পেয়ে থাকি। তৎকালীন নাগরিক সমাজেই যুগপৎ অবস্থান করেছিল সামন্ততান্ত্রিক মানসিকতা থেকে উদ্ভূত বাবু সম্প্রদায় ও আধুনিক জীবনাদর্শে দীক্ষিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবক সম্প্রদায়। সেই সঙ্গে ছিল প্রাচীন ধর্মধ্বজি সনাতন ঐতিহ্যের বাহক প্রবীণ সম্প্রদায়। ফলে সমাজ পরিবেশে ভাঙন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। তার প্রমাণ মেলে মধুসূদনের একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের প্রহসন, বুড়ো শালিকের ঘাড়েরও নামক প্রহসন দুটিতে। আমরা সকলেই জানি যে মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটি বিখ্যাত প্রহসন কি, প্রথমত হচ্ছে একেই কি বলে সভ্যতা, এটাও যেমন তিনি প্রহসন করে তখনকার সময় সমাজকে প্রহসন করে লিখেছিলেন, অন্যদিকে বুড়ো শালিকের ঘাড়েরও এটিও হচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ প্রহসনমূলক রচনা। এরপরে দেখো কি বলা হচ্ছে যে নভেলের জন্য বাঙালি মনে মনে প্রস্তুত, কিন্তু প্রকৃতপক্ষে তার সামাজিক ক্ষেত্র তখন প্রস্তুত নেই।
ক্ষেত্রটা বরং অচল অনর, জাতি বর্ণ বাল্যবিবাহ, বদ্ধ ব্যক্তি স্বাতন্ত্র্য বিরোধী আধা সামন্ততান্ত্রিক ইত্যাদির চাপ সত্ত্বেও ইংরেজি শিক্ষা সংস্কৃতির আলোয় উদ্দীপ্ত ভাব কল্পনা কুশল বাঙালির হাতে পুরনো রূপকথা উপকথা ফোকলোর জাতীয় উপন্যাস হয়ে উঠল পুরনো রূপকথা উপকথা ফোকলোর জাতীয় উপাখ্যান হয়ে উঠল উপন্যাস ও ছোট গল্পের পূর্বরূপ। ব্যক্তি স্বাতন্ত্র্য ও সমাজ সচেতনতা বাস্তবতার দাবি নিয়েই উপন্যাস গল্পের রূপ নিতে লাগলো। তো এই গেল আজকে আমাদের আলোচনা। আমরা আজকে কি আলোচনা করলাম? উপন্যাস কি, উপন্যাস আমরা কাকে বলবো, আর উপন্যাসের কি কি বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আলোচনা। আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই খুব ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।